তো ফ্রেন্ডস পৌঁছে গেছি ফিকেলেগাঁওতে আমাদের হোমস্টে গোল্ডেন অ্যাপেল হোমস্টে। এই এটা আমাদের আজকের রাত্রিবাসের জায়গা ফিকেলেগাঁওতে। চলে এসেছি হনুমান টকের সামনে যে দুর্গা মন্দিরে। এটা হনুমান টকের ঠিক সামনে দিয়ে আসতে হয়, আর এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। এই ক্যাকটাস গার্ডেনে এসে সবচেয়ে ভালো লেগেছে আমার এই ক্যাকটাসগুলো, যেগুলো আমি নামকরণ করেছি ঢাক ঢোল তবলা ক্যাকটাস। মনেস্ট্রিটা দেখো খুব সুন্দর। এই মনেস্ট্রিটা অনেকটা সিকিমের কিছু মনেস্ট্রি আছে সেই রকম ক্যাটাগরি। আর এটা তো বগেনভিলিয়া, কাগজি ফুল বলে। প্রবেশ করে গেছি ডেলো পার্কের ভেতর। এখানে একটু চড়াই আছে, উঠে ওদিকে হচ্ছে ডেলো বাংলো। এখানে চাইলে তোমরা আগে থেকে বুকিং করে থাকতে পারো। চলে এসছি এখন রেলি নদীর একদম কাছে। এই যে এটা হচ্ছে রেলি খোলা বা রেলি নদী, আর এখানে কত সুন্দর সুন্দর গোলাপ হয়েছে দেখো। কুয়াশার কোলে লুকিয়ে আছে ফিকেলেগাঁও, কালিম্পংয়ের হৃদয়ে অজানা স্বপ্নের ঘাঁটি। পাহাড়ের গান গায়, চা বাগানের হাওয়া, যেখানে সময় থেমে যায়, হৃদয় খুঁজে পায় শান্তি। ছোট বড় বেশ কিছু বাড়িঘর নিয়ে পাহাড়ের কোলে ঘুমিয়ে থাকা কালিম্পংয়ের অজানা এক গ্রাম ফিকেলেগাঁও। এখানের প্রকৃতি যতখানি সবুজ ঠিক ততখানি সুন্দর। জীবনেরও এখানে তেমন কোনো তাড়া নেই, নেই কোনো কোলাহল। এখানে সময় থেমে যায়, প্রকৃতির গোপন রহস্য ফিসফিস করে। অফবিটের ডাক, অভিযাত্রীর স্বপ্ন, কাঁচা পথ, জঙ্গলের ছায়া আর অপ্রত্যাশিত দৃশ্যের উৎসব। আজ আমরা লঙ্ঘন করব পরিচিতির সীমানা। ফিকেলেগাঁও কালিম্পংয়ের লুকোনো জুয়েল। সাংসের খাসমহলের অন্তর্গত হওয়ায় এখানকার বেশিরভাগ জমিতেই কৃষিকাজও হয় ভালোই। তাই গ্রামবাসীদের এখানকার জীবিকাও কৃষিভিত্তিক। তবে এখানকার মন ভোলানো প্রাকৃতিক সৌন্দর্য, আবহাওয়া আর কালিম্পং শহরের খুব কাছে অবস্থিত হওয়ার কারণে অফবিট ডেস্টিনেশন হিসেবে পাহাড় প্রেমীদের কাছে বর্তমানে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে এই ফিকেলেগাঁও। তার আর একটা কারণও রয়েছে, যেটা হলো এই গ্রাম থেকেই দেখা যায় তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার দুর্দান্ত দৃশ্য। লোকমুখে বলা হয় এই গ্রামেই লুকিয়ে আছে কুয়াশার রানীর রহস্য, যার স্পর্শে হারিয়ে যায় পর্যটক কিন্তু খুঁজে পায় অমূল্য স্মৃতি। আজ আমি নিয়ে এসেছি ফিকেলেগাঁওয়ের অজানা রহস্য, চা বাগানের গোপন পথ, সূর্যাস্তের জাদু আর স্থানীয়দের অতিথি সেবা, যা কিনা এক অ্যাডভেঞ্চারের পূর্ণ ঝড়। তাহলে চলো শুরু করা যাক আজকের ব্লগ, আর একসাথে খুঁজে নিই এই অফবিট স্বর্গের গভীরতা। আর আমি সৌমাল্য, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার সৌমাল্য। অফবিট কালিম্পং 2025 সিরিজের তৃতীয় পর্বে তোমাদের সবাইকে সুস্বাগতম। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। গত পর্বে আমি দেখিয়েছিলাম পাহাড়ের নীরব স্বর্গ কাফেরগাঁওয়ের গল্প, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন ও আই বাটনে দিয়ে দিলাম, চাইলে তোমরা দেখে আসতে পারো। তাহলে এই সিরিজের ধারাবাহিকতা বুঝতে তোমাদের সুবিধা হবে। বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ। ফ্রেন্ডস আজকে আমরা কাফেরগাঁও থেকে প্রথমে ডাবলিং ভিউ পয়েন্ট দেখে তারপর রেলি খোলা হয়ে আমরা আজকে যাচ্ছি ফিকেলেগাঁও। রেলি খোলাতে একটু দাঁড়াবো, রেলি নদীটাকে এনজয় করব, তারপর ওখান থেকে আবার পাহাড়ে উঠে ফিকেলেগাঁও চলে যাব। তোমরা যদি দুদিনের ছুটি কাটাতে শুধুমাত্র ফিকেলেগাঁওই ঘুরতে আসো, সেক্ষেত্রে এনজিপি থেকে ডাইরেক্ট ফিকেলেগাঁও আসতে সময় লাগবে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। এবং ফিকেলেগাঁও পৌঁছানোর আগে তোমাদের পেরোতে হবে কালিম্পংয়ের মেইন সিটি। তাই ফিকেলেগাঁওতে পৌঁছানোর আগে তোমাদের যদি হাতে সময় থাকে অবশ্যই দেখে নিও কিছু কালিম্পংয়ের সাইট সিন। যেহেতু আমরা কাফেরগাঁও থেকে ফিকেলেগাঁও যাচ্ছি, তাই আমরা কাফেরগাঁও থেকে বেরিয়ে লোলেগাঁও মোড় ক্রস করে ধরে নিলাম লাভা যাওয়ার রাস্তা, এবং কিছুটা এগিয়েই বাদিকের একটি রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলাম। বেশ কিছুটা যাওয়ার পর পাহাড়ের ওপর থেকে দেখা মিলল রেলি নদীর। এখন খুব একটা বেশি জল নেই, তবে বর্ষাকালে বেশ ভালোই ফুলে ফেপে ওঠে এই নদী। ধীরে ধীরে পাহাড়ের পথ বেয়ে পৌঁছে গেলাম অনেকটাই পাহাড়ের নিচের দিকে, যেখানে রেলি নদী ক্রস করে অপর পাহাড়ের রাস্তা ধরলাম। এই যে রেলি নদী, এই রেলি নদীর ব্রিজ ক্রস করলাম। ফ্রেন্ডস আমরা এই রেলি খোলার ব্রিজটা পার করলাম, পার করেই যাওয়ার পথে
এখানে গাড়িটাকে রেখে আমরা হেঁটে চলে যাচ্ছি এই দিক দিয়ে রেলিখোলার একদম নদীটার কাছে। নদীটাকে একটু এনজয় করতে, একটা ছোট্ট ড্রোন শট নিয়ে নেব। ওই ব্রিজ দিয়ে আমরা এসে ওই ওপরে ওইদিকে গাড়িটাকে পার্ক করে এই দিক দিয়ে নেমে যাচ্ছি রেলিখোলা মানে রেলি নদীটাকে এক্সপ্লোর করতে। ফ্রেন্ডস, চলে এসছি এখন রেলি নদীর একদম কাছে। এই যে এটা হচ্ছে রেলিখোলা বা রেলি নদী। ওপরে এই ব্রিজটা দিয়ে আমরা এপারে চলে এলাম, এসে এই পাহাড়ে আবার উঠে আমরা কালিম্পং পর্যন্ত গিয়ে ওখান থেকে আবার ফিকেলেগাঁওয়ের আলাদা রাস্তা হয়ে চলে যাব ফিকেলেগাঁও। ঠান্ডা জল। এই যে ওই দিক দিয়ে রেলি নদী বয়ে আসছে, রেলিখোলা। রেলিখোলা ওইদিকে, আর এদিকে একটা ছোট্ট ক্যান্টিন মতো আছে। ক্যান্টিন না, একটা রেস্টুরেন্ট টাইপ। তোমরা এখানে চাইলে টুকটাক স্ন্যাক্স বা চা কফি খেতে পারো। নিয়ে চা কফি খেয়ে তোমরা রেলিখোলা দেখবে, খুব ভালো লাগবে। রেলিখোলা জায়গাটায় এসো, তোমাদের ওপরে গাড়ি নামিয়ে দেবে, ওপর থেকে কিছুটা একটু নিচে নামতে হবে। রাস্তাটা কাঁচা বলে গাড়িগুলো আসতে পারছে না। এই রেলিখোলার ওপরে একটা ব্রিটিশ টাইমের একটা ব্রিজ দেখলাম, যেটা এখন প্রায় পুরোটাই ভেঙে গেছে। শুধু ওপরের লোহার যে তার সেইটা আছে, আর কিছু কিছু ওই রকম হ্যাঙ্গিং ব্রিজ টাইপ ছিল। এটা ব্রিটিশ টাইমের। রেলিখোলা জায়গাটা ঘোরার পর আমরা আবারও রওনা দিলাম ফিকেলেগাঁওয়ের পথে। এই রাস্তা গিয়ে মিশেছে কালিম্পং থেকে আলগারা যাওয়ার রাস্তায়, এবং সেই রাস্তায় উঠে আমাদের আবারও বাদিকে একটি রাস্তা ধরে নিতে হবে, যেটা কিছুটা কাঁচা, এবং সেই রাস্তায় পাহাড়ি জঙ্গলের ভেতর দিয়ে নেমে যাচ্ছে ফিকেলেগাঁও। তো ফ্রেন্ডস, পৌঁছে গেছি ফিকেলেগাঁওতে আমাদের হোমস্টে, গোল্ডেন অ্যাপেল হোমস্টে। কালিম্পংয়ের যে মেন রাস্তা, ওই রাস্তায় উঠে তারপরে কিছুটা অফ রুট করে চলে এলাম এই ফিকেলেগাঁওতে। এই ফিকেলেগাঁওয়ে এখানটাতেই রাস্তা শেষ একদম, এটা একদম শেষে, এরপরে আর গাড়ি যায় না। এই যেটা আমাদের আজকের রাত্রিবাসের জায়গা ফিকেলেগাঁওতে, গোল্ডেন অ্যাপেল হোমস্টে। তাহলে ভেতরে রুমগুলো দেখিয়ে দিই। এই দিক দিয়ে উঠে এসে ওপরেই প্রথমে এই একটা ফাঁকা গ্যালারি টাইপ, খুব সুন্দর লাগছে হোমস্টেটা। ওইটা আমাদের রুম, চলো গিয়ে দেখিয়ে দিই। এই যে দুটো ডবল বেড, এটা কাঠের, ওটা স্টিলের। রুমটা খুবই স্পেসিয়াস, সুন্দর, রোদ আসছে, বেশ বাইরের দৃশ্য দেখতে দেখতে এখানে শোয়া যাবে। এখানে বেড, ডবল বেড, এখানে একটা ডবল বেড। এই সামনেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, ঠিক ওইখানটায় দেখা যায়, কিন্তু এখন মেঘে ঢেকে গেছে, তাই এখানে একটা আলমিরা মতো আছে ছোট। আর এইটা হচ্ছে ওয়াশরুমটা একটু ছোট, তবে এমন কিছু ছোট না, স্পেসিয়াস আছে। গিজার অ্যাভেলেবেল, খুবই নিট অ্যান্ড ক্লিন, কোনো ব্যাড স্মেল নেই, খুব সুন্দরভাবে পরিষ্কার করা। গোল্ডেন অ্যাপেল হোমস্টে, আমি ডেসক্রিপশন বক্সে সব কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। খুব সুন্দর হোমস্টেটা। আর এদিক থেকে বেরিয়ে এখানে একটা গ্যালারি মতো, এখানে বসে চাটা খাওয়া যাবে। আর কাঞ্চনজঙ্ঘা এখন আপাতত কিছুক্ষণের জন্য ঢেকে গেছে। ফ্রেন্ডস, এই গ্যালারি থেকে এখানে দেখা যাচ্ছে খুব সম্ভবত একটা তিস্তা নদী। আমরা যখন মুনসুংয়ের ওদিকে যাব, মানে দারাগাঁও মুনসুং ওই দিকটাতে পরশু দিন আছে, তখন ওখান থেকে রামিতা ভিউ পয়েন্ট থেকে পুরো তিস্তা নদীর যে আকারে বেয়ে গেছে সেইটা দেখা যায় সুন্দর। তারই একটা কিছু অংশ এখান থেকে দেখা যাচ্ছে এই অ্যাঙ্গেল থেকে। অ্যাকচুয়ালি আমরা যখন মুনসুং যাবো আরও ওই দিকে চলে যাবো, তখন এই অ্যাঙ্গেল থেকে দেখতে পারবো। এখন আপাতত এইটুকুই দেখা যাচ্ছে। আর ওই দিককারগুলো সব খুব সুন্দর সিকিমের পাহাড় হবে ওগুলো। এখানে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়, বাট হুট করে দেখছি একটা বড় মেঘ এসে ঢেকে দিয়েছে। দেখা যাক, সন্ধ্যে পর্যন্ত ওয়েট করি, আশা করি ততক্ষণে ক্লিয়ার হয়ে যাবে। আর ওই দিকে ডেলো পার্কও দেখা যাচ্ছে। এই দূরে যে তিনটে টাওয়ার দেখছো, এটা হচ্ছে ডেলো, সেই ডেলো পার্ক। এখান থেকে দেখো প্রচুর প্যারাগ্লাইডিং হচ্ছে, ওই দেখো প্যারাগ্লাইডিং, আমি আগের বার করেছিলাম। এখানটা হচ্ছে ডেলো, মানে ওই দিকটা হচ্ছে কালিম্পং, ও পাহাড়ের ওই পারে হচ্ছে কালিম্পং। বেশ রোদ ঝলমলে আকাশ, কিন্তু ওই দিকটা যে কি করে মেঘ চলে এলো, হুট করে কাঞ্চনজঙ্ঘাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিল। ফ্রেন্ডস, এই যে সামনের গ্যালারিটা, আর এখানে এই রোদের মধ্যে খেতে বসেছি। কি কি দিয়েছে আগে দেখিয়ে দিই। খুব সুন্দর জায়গাটা, সামনের গ্যালারিটা, এখানে বসে খাওয়া যাবে। দিয়েছে আলু ভাজা, ডিম কারি, এদিকে একটা আলু স্কোয়াশের তরকারি, এটাই গরম গরম ভাত। এখানে কাঁসারের থালা দিয়েছে, অন্যরকম কাঁসার থালাগুলো। আর একটা হচ্ছে ডাল, আর রাই শাক সব জায়গায় প্রায় দেয়, আর ঘি।
এবার খাওয়া শুরু করি। খাবারের কোয়ালিটি আর টেস্ট বেশ ভালোই, খুব একটা রিচও না, অনেকটা বাড়ির মতোই। তবে উত্তরবঙ্গের প্রায় সব অফবিটের হোমস্টেগুলোতেই খাবারের মেনু অনেকটাই এক, তাই অফবিটে ঘুরতে এলে প্রথম দিনের খাবারটাই সবচেয়ে ভালো লাগবে তোমাদের। তারপর থেকে মেনু একই বলে একটু হলেও তোমাদের মনে হবে যে গতকালের খাবারটাই যেন বেশি ভালো ছিল। খুব হাইফাই খাবার বা টেস্ট বা পরিষেবা এই অফবিট গ্রামে একদমই এক্সপেক্ট করো না। তবে খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো। তার প্রধান কারণ হলো যে এখানকার রান্নায় ব্যবহার করা সবজিগুলো এখানকারই জৈব পদ্ধতিতে চাষ করা হয়। এবার আলোচনা করে নেওয়া যাক যে ফিকেলেগাঁও থেকে তোমরা কি কি সাইট সিন দেখতে পারবে। তার আগে জানা দরকার যে ফিকেলেগাঁও ঘুরতে এলে কদিন সময় লাগবে। ফিকেলেগাঁও ঘুরতে পুরোপুরি 2 দিন সময় লাগবে, অর্থাৎ 2 নাইটস 3 ডেজ। ফিকেলেগাঁও থেকে সাইট সিন হিসাবে দেখে নিতে পারবে কালিম্পংয়ের সব কটা সাইট সিন, যেগুলো আমি ছোট্ট করে ভ্লগে শেয়ার করলাম। ফ্রেন্ডস, কালিম্পং যাওয়ার আগে আমরা এখন চলে এসেছি রামধুরা ভিউ পয়েন্টে। রামধুরা আমি আগেও এসেছিলাম। রামধুরা হচ্ছে কালিম্পংয়ের একটা অফবিট গ্রাম। আরেকটু গেলে হচ্ছে রামধুরার যে মেন ভিলেজটা, তার আগেই আছে রামধুরা ভিউ পয়েন্ট। এই রামধুরা থেকে কিন্তু 180 ডিগ্রির একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার। কিন্তু আজকে ভালো কাঞ্চনজঙ্ঘা একদম দেখা যাচ্ছে না। এইখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, পুরো রেঞ্জটা খুব সুন্দর লাগে সেই সময়, কিন্তু এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, জুম করেও কিছু দেখা যাচ্ছে না। আর এদিকে চায়ের দোকান আছে, আর এদিকে পাইন এবং ধুপির বন। আমরা এই দিক দিয়ে এলাম, এসে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে রামধুরা। আর এই হচ্ছে রামধুরা ভিউ পয়েন্ট। এই রামধুরা ভিউ পয়েন্টের এখানে একটা ছোট্ট মন্দির আছে, যেখানে সব ধর্মের ঠাকুররা আছে। দেখো, বুদ্ধিস্ট বুদ্ধদেব, তারপর ওখানে শিব পার্বতী, ওদিকে মাদার টেরেসা, যিশু, ওদিকে মুসলিমদের কিছু একটা হবে, তারপর ওদিকে রাম, সীতা, লক্ষণ, হনুমান, ওইদিকে মানে সব ধর্মের ঠাকুর এখানে আছে, ওদিকে বুদ্ধ। এটা খুব ভালো লাগলো একটা জিনিস। এটা রামধুরা ভিউ পয়েন্টে আছে। এগুলো হচ্ছে ধুপি গাছ। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে রামধুরা ভিলেজে, নিয়ে ওদিকে দাঁড়াগাঁও একদম ওইদিকে চলে যাচ্ছে। আর এইগুলো দেখো পাইন না, কিন্তু এগুলো হচ্ছে ধুপি বন, ধুপির জঙ্গল। আর এই হচ্ছে রামধুরা ভিউ পয়েন্ট। ফ্রেন্ডস, আমরা এখন রামধুরা ভিউ পয়েন্ট থেকে কালিম্পংয়ের কিছু লোকাল সাইট সিন করতে বেরিয়ে গেছি। রামধুরা ভিউ পয়েন্টে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট দেখতে পেলাম না। তবে এখন দেখি সামনে গিয়ে যদি কোথাও দেখা যায়, বিকেলের দিকে দেখা গেলেও যেতে পারে। এখন আগে যাচ্ছি হনুমান টক। ফ্রেন্ডস, চলে এসছি এখন হনুমান টকে। হনুমান একদম টপে যে হনুমান স্ট্যাচুটা আছে ওখানে উঠি। আর এই দিক দিয়ে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে, এই দিক দিয়ে উঠে এলাম। ওইদিকে একটা আছে দুর্গা টেম্পল বা কালী টেম্পল হবে। এখন চলো উঠি এই হনুমান টপে। কিছুটা ওঠার পর, কিছুটা না একটুখানি উঠতে হবে, ওঠার পর পৌঁছে গেছি হনুমান টকে। খুব সুন্দর হনুমান মূর্তিটা। ওই যে হনুমান স্ট্যাচু, হনুমান টক। নেমে গেছি হনুমান টক থেকে, এবার যাবো হচ্ছে বুদ্ধ পার্ক। আর ওইদিকে যে একটা মন্দির দেখছো, ওটা হচ্ছে দুর্গা মন্দির। এই হনুমান টকের সামনে দুর্গা মন্দির। চলে এসেছি হনুমান টকের সামনে যে দুর্গা মন্দিরে। আর এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়, কিন্তু আজকে কিচ্ছু দেখা যাচ্ছে না। ফ্রেন্ডস, চলে এসেছি বুদ্ধ পার্কে। চলো বুদ্ধ পার্কের ওপরে উঠি, নিয়ে দেখাই। এখান থেকেও খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এই যে বুদ্ধ পার্ক। এখানে রয়েছে একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজকে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই হচ্ছে বুদ্ধ পার্ক, মানে বুদ্ধ স্ট্যাচু। এখান থেকে খুব সুন্দর দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। আমরা এখন বেরিয়ে গেছি বুদ্ধ পার্ক থেকে, এবার যাচ্ছি ডেলো পার্ক। এই যে এই রাস্তাটা কালিম্পং সিটি চলে যাচ্ছে, আর এই দিক দিয়ে আমরা চলে যাচ্ছি ডেলো পার্ক।
ফ্রেন্ডস, এইটা হচ্ছে কালিম্পং সায়েন্স সেন্টারের এন্ট্রি। এখানে টিকিট কাউন্টার আছে, তবে আজকে সোমবার বলে এটা বন্ধ থাকে। কালিম্পং সায়েন্স সেন্টারটা প্রতি সোমবার বন্ধ থাকে, এটা আজকে বন্ধ আছে, দেখতে পারলাম না। এবার ডাইরেক্টলি যাচ্ছি ডেলো পার্ক। সেই দিন কালিম্পং সায়েন্স সেন্টার বন্ধ থাকায় আমি তোমাদের ঘুরে দেখাতে পারলাম না, তবে আমি কিছু এখানে পুরোনো ভিডিও ক্লিপস দিয়ে দিচ্ছি যেগুলো প্রায় 2 বছর আগে তোলা। এই যে সায়েন্স সিটির ভেতরে এই বুলবুলাইয়া মিরর ইমেজ, সায়েন্স সিটির ভেতরটা বিভিন্ন রকম লাইটের রিফ্লেকশনের ইয়ে আছে। ছোট কিন্তু ভালো ভালো জিনিস আছে সায়েন্সের। তো ফ্রেন্ডস, আমি চলে এসেছি এখন ডেলো পার্কে। একটু আগে ডেলোতে আমি প্যারাগ্লাইডিং করব। নৈনিতালে গিয়ে তো করতে পারিনি, এখানে প্যারাগ্লাইডিং করব। এই যে এখান থেকে টিকিট বুক করলাম, কালিম্পং প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশন। এখানে 2 রকম ফ্লাইট আছে, মিডিয়াম ফ্লাইট আর একটা হাই ফ্লাই। মিডিয়ামটা হচ্ছে 3000 টাকা, আর হাইটা হচ্ছে 5000 টাকা। আর ক্যামেরার গোপ্রো দেবে, ওটা হচ্ছে 500 টাকা আলাদা। আর আমি মিডিয়ামটাই করছি, ওই 8 থেকে 15 মিনিট মতো। এইদিকে উপরে বলছে কোথায় স্টার্ট হবে, আর ল্যান্ড যেখানেই করাবে ওরা আমাকে এই পয়েন্টে এসে ড্রপ করে দেবে। এখানে এসে আমাকে ভিডিওটা ট্রান্সফার করে দেবে আমার মোবাইলে। ব্যাগ ট্যাগ সব এখানে রেখে যাচ্ছি, এরপর শ্যুট হচ্ছে সব ওই গোপ্রোতে। দেখতে থাকো, একটা এক্সাইটিং ব্লগ হতে চলেছে, পুরো এরিয়াল ভিউটা পাবো। रिलैक्स रखिए, थोड़ी देर में स्टार्ट हो गया। स्टार्ट है कैमरा, फाइनल चेक क्लियर। बैठिए बैठिए, आराम से बैठिए। শুরু হয়ে গেছে। দারুণ, দারুণ লাগছে। পুরো মেঘ, লিফটটা প্রচুর। রাইট, চলে যাচ্ছে না ফ্রেন্ডস। दारुण लागलो, मजा आया सर? हाँ दारुण, बहुत अच्छा लगा। ফ্রেন্ডস, প্যারাগ্লাইডিং করে এখন চলে এসেছি ডেলো পার্কে। প্যারাগ্লাইডিংটা করলাম, দারুণ লাগলো। পুরো পাখির চোখে পুরো এই কালিম্পং সিটিটাকে দেখলাম, তবে পুরো মেঘ ঢেকে গেছিলো তো অন্যরকমই লাগলো। এখন চলে এসেছি এই ডেলো পার্ক। এখানে টিকিট কেটে প্রবেশ করতে হবে। এই ডেলো পার্কে প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা পার হেড। প্রবেশ করে গেছি ডেলো পার্কের ভেতর। এখানে একটু চড়াই আছে, উঠে ওদিকে হচ্ছে ডেলো বাংলো।
ডেলো বাংলো চাইলে তোমরা বুকিং করে এখানে থাকতে পারো। বুকিং ডিটেলস আমি আগে ভিডিওতে দিয়ে দিয়েছি। ওই যে আই লাভ কালিম্পং, ওই দিক দিয়ে আমরা প্রবেশ করলাম। এটাই হচ্ছে ডেলো পার্ক। এই যে ডেলো ট্যুরিস্ট লজ, এখানে চাইলে তোমরা আগে থেকে বুকিং করে থাকতে পারো। এখানে দেখো দেওয়া আছে বুকিং অফিস, কোথায় কোথায় আছে বুক করতে পারবে। আর এই হচ্ছে ডেলো পার্ক। ওখানে হর্স রাইড তোমরা চাইলে করতে পারো। উপরে একটা ভিউ পয়েন্ট, এখন আর অত উপরে ভিউ পয়েন্টে গিয়ে লাভ নেই, কারণ কিছুই দেখা যাবে না। আর এইমাত্র তোমার কিছুক্ষণ আগে থেকে পুরো একটা মেঘ ঢেকে দিচ্ছে। আমি যখন প্যারাগ্লাইডিংয়ে ওপরে উঠেছিলাম পুরো মেঘের মধ্যে ছিলাম। ওইদিকে মেঘটা দেখো কীরমভাবে ঢুকছে। আর এই ডেলো বাংলোটাকে ওপর থেকে একটা প্লেনের মতো লাগে, একদম ওপর থেকে বার্ডস আই ভিউতে। এখানে গোর্খা ট্র্যাডিশনাল ড্রেস হায়ার করার জায়গা আছে, তোমরা ওই ড্রেস পরে ফটো তুলতে পারো। সকালে আজকে ওয়েদারটা কত ক্লিয়ার দেখলাম, আর এই কালিম্পংয়ে এসে দেখো ওয়েদারটার অবস্থা। এদিকে ডেলো বাংলো, আমরা সাইড দিয়ে একটা রাস্তা দিয়ে আসছি, এখান থেকে দেখতে পেলাম ওইদিকে হচ্ছে তিস্তা নদী, আর এদিকে পাহাড়। ওইদিকে তিস্তা নদীর দিকে আবার দেখো রোদ, এদিকটায় পুরো মেঘ, ওদিকটায় আবার রোদ। এরকমই হয় পাহাড়ের ওয়েদার, একদম ফিক্স কোথাও নেই। যেখানে আই লাভ কালিম্পং, আর এইটা হচ্ছে ডেলো পার্ক। এখানে প্রচুর ফুল গাছ আছে, তবে এখন সেই ফুলের সৌন্দর্যটা দেখতে পাচ্ছি না। এখন হয়তো ফুলের ওই সময়টা নয়, তবে নভেম্বর মাসে একবার এসেছিলাম, তখন প্রচুর ফুল ছিল। এবার চলো নেক্সট স্পটে যাওয়া যাক। ফ্রেন্ডস, আমাদের ডেলো পার্ক দেখা হয়ে গেছে। ডেলো পার্কের সামনে আমাদের গাড়ি ছিল বলে পার্কিং লাগলো 50 টাকা, আর ডেলো পার্কে এন্ট্রি হচ্ছে পার পার্সন 20 টাকা। আমাদের টোটাল 2 জন ছিলাম, 40 টাকা লেগেছে। ফ্রেন্ডস, চলে এসেছি কালিম্পংয়ের পাইন ভিউ নার্সারিতে। এই যে পাইন ভিউ নার্সারি, চলো ভেতরে প্রবেশ করা যাক। ফ্রেন্ডস, এখানে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা, আমাদের 2 জনের লাগলো 40 টাকা, আর গাড়ি পার্কিংয়ের জন্য 30 টাকা, টোটাল 70 রুপিস লাগলো আমাদের। ভিন্ন রকমের ক্যাকটাস গাছ, কত ক্যাকটাই, বাপরে, যেতেই ভয় লাগবে। এই দিকটা সাবধানে আসবে, কাঁটা তো পায়ে পায়ে লেগে যাবে। এই কাঁটাগুলো একদম সরু সরু, চোচের মতো। এটা আবার অন্যরকম, ছোট ছোট কাঁটা, কত কাঁটা, বাপরে বাপ। এই ক্যাকটাসগুলো দেখেছো, একটা ঢাক ঢোল, এগুলো হচ্ছে মিনি ঢাক ঢোল, বাপরে বাপ, তবলার মতো লাগছে এগুলো। ওইগুলো হচ্ছে বড়গুলো হচ্ছে ঢাক ঢোল বলতে পারো, এগুলো হচ্ছে তবলা। এইটাকে কালারফুল, বেশ রঙিন একটু ক্যাকটাসটা, সাপের মতো ক্যাকটাস। কত রকম ক্যাকটাস হয় এই আজ জানতাম ওই ডেজার্টে একরকমের ক্যাকটাস হয়, একরকমই ভাবতাম, যে এত ভিন্ন রকমের, এত সুন্দর। কাঁটাগুলো বড় বড় কাঁটা একটা আছে, তার পাশে এরকম লোমের মতো কাঁটাও আছে, লোমের মতো, ঠিক লোম। এই হচ্ছে পাইন ভিউ নার্সারি, কালিম্পংয়ের পাইন ভিউ নার্সারি বা ক্যাকটাস গার্ডেন। ওইদিকে যাওয়া মুশকিল, পুরো কাঁটা লেগে যাবে। এই দেখো, এই ক্যাকটাসটার একটা এরকম ফুল মতো হয়েছে, কত ভিন্ন রকমের। ফ্রেন্ডস, এই ক্যাকটাস গার্ডেনে এসে সবচেয়ে ভালো লেগেছে আমার এই ক্যাকটাসগুলো, যেগুলো আমি নামকরণ করেছি ঢাক ঢোল তবলা ক্যাকটাস। ওই রকমই দেখতে, অরিজিনাল নাম কি জানি না, তবে এটা আমার। আর এটা তো বগেনভিলিয়া, কাগজি ফুল বলে। আর এখানে কত সুন্দর সুন্দর গোলাপ হয়েছে দেখো। ক্যাকটাস গার্ডেন, এখানে একটা ছোট ক্যাফে মতো আছে, যেখানে চা কফি পেয়ে যাবে তোমরা। চলে এসেছি আর একটা জায়গায়, এই ভেতরে ঢুকতে দেয় না, কিন্তু এই দরজার এখান থেকে দাঁড়িয়েও কিন্তু দেখা যাচ্ছে কি সুন্দর হলুদ হলুদ ফুল হয়েছে কিনা বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে ওগুলো স্টেমেরই কালার, বিভিন্ন রঙিন এখানে ক্যাকটাস আছে। এখানে আর একটা ক্যাকটাস গার্ডেন আছে, এখানে ঢুকতে দেয় না, কারণটা দেখেই বোঝা যাচ্ছে যে বিশাল বড় বড় ক্যাকটাস। এই পাইন ভিউ নার্সারি দেখা হয়ে গেছে, খুবই ভালো লাগলো। সবচেয়ে ভালো লাগলো আমার ওই ঢাকঢোল তবলার ক্যাকটাস, এত বড় বড় ফোলা ফোলা ক্যাকটাস। চলো এবার নেক্সট স্পটে যাওয়া যাক। ফ্রেন্ডস, পৌঁছে গেছি দুরপিনদারা মনেস্ট্রিতে। এটা এন্ট্রি গেট, এটা আর্মি এরিয়ার মধ্যে, বেশ নিট অ্যান্ড ক্লিন। এতক্ষণ মিলিটারি এরিয়ার ভেতর দিয়ে এলাম, এই দুরপিনদারা মনেস্ট্রি। আর মনেস্ট্রিটা দেখো, খুব সুন্দর। এই মনেস্ট্রিটা অনেকটা সিকিমের কিছু মনেস্ট্রি আছে সেই রকম ক্যাটাগরির। এইরকম মনেস্ট্রি ইউজুয়ালি সিকিমে দেখা যায়, যে দুরপিনদারা মনেস্ট্রি। চলো ভেতরে যাই।
ভেতরে তো মানে এই মনেস্ট্রির ভেতর তো তালা দেয়া, তবে বাইরে থেকে দেখা যাবে। আর ঠিক যেমনটা লাভা মনেস্ট্রি ছিল, গোল গোল চাকা চাকা, এগুলো ক্লকওয়াইজ ঘোরাতে হয়। সবগুলো একবার করে ঘুরিয়ে দিই, তাহলে নাকি শুনেছি মানে বুদ্ধিস্টরা মানে যে সব পাপ কেটে যায়। মনেস্ট্রির পেছন দিকটা থেকে এরকম একটা ভিউ পাওয়া যায়। আর সামনে হচ্ছে একটা ফাঁকা মাঠ, এটা হচ্ছে হেলিপ্যাড। এখানে আর্মিদের হেলিকপ্টার ল্যান্ডিং বা টেক অফ সেগুলো হয়। এটা হচ্ছে হেলিপ্যাড বা আর্মিদের ট্রেনিং হয় এখানে। আর এদিক থেকে সুন্দর ভিউ পাওয়া যায়, কিন্তু এখন পুরো মেঘে ঢেকে গেছে। মনেস্ট্রির পেছনে কিছু কিছু এইরকম মনেস্ট্রি আছে। এরই একটা বিশাল বড় সাইজের মনেস্ট্রি আমরা গুম্বাদারা মনেস্ট্রিতে দেখেছিলাম। ফ্রেন্ডস, চলে এসেছি মর্গান হাউস। ওই পেছনে যেটা দেখছো মর্গান হাউস, দেখে একটু ভুতুড়ই লাগছে, ভুতুড়ে বাড়ি লাগছে। দেখো কেমন সামনেটা সাদা সাদা, আবার ওদিকে গাছপালা জন্মে গেছে। এইটা হচ্ছে মর্গান হাউস। এর ভেতর থাকা যায়, যারা থাকবে তারাই এই গেটটা পেরিয়ে ভেতরে সামনে যেতে পারবে। আদারওয়াইজ আমরা যারা ভিজিটার্স তারা যেতে পারবো না। এই পর্যন্তই, এখান থেকেই যা দেখার। এদিকে গেট ক্লোজ, ভেতরে থাকার অপশান আছে, তোমরা চাইলে থাকতেই পারো। আর জানি না ভূতের দেখা পাওয়া যায় কিনা, শোনা কথা, সত্যি হয় কিনা তাও জানি না। চারদিকটা পরিবেশটা কিছুটা এরকম, কন্টিনিউয়াস একটা হাওয়া চলছে আর একটা ইরিক সাউন্ড হচ্ছে, যেটা বলা যেতে পারে ভুতুড়ে সাউন্ড। এই জন্যই হয়তো এখানে মানে ভূত দেখা যায় বা এরকম কিছু। সত্যি হয়েছে কি না আমি কিছুই জানি না এর সম্পর্কে, সবই শোনা কথা। আর এর সামনেই হচ্ছে গলফ কোর্স বা গলফ গ্রাউন্ড, ওইদিকে গলফ গ্রাউন্ড। এই গলফ কোর্স, গলফ গ্রাউন্ড, মর্গান হাউস আর দূরপিনদারা মনেস্ট্রি পুরোটাই একদম প্রপার আর্মি এরিয়ার মধ্যে। গলফ গ্রাউন্ড, আর্মিদের গলফ গ্রাউন্ড। ওই মর্গান হাউসে দেখো একদম ওপরে সেই চিমনির মতো আছে, সেই পুরোনো দিনের বাড়িতে ঠান্ডার জায়গায় চিমনি থাকতো না আগুন জ্বালানোর জন্য। আর মর্গান হাউসের বাইরে থেকে প্রচুর ঝোপঝাপ গাছপালা জন্মে গেছে বলে আরও ভুতুড়ে লাগছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু এমনটা আমার মনে হয় না। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন ওই বাজে 5:10 মতো, সন্ধ্যে 5:10। এখন ভালোই সন্ধে হয়ে গেছে। আর দুপুরে আসার পর থেকে কাঞ্চনজঙ্ঘা সেরকম দেখা যায়নি, প্রায় পুরোটাই মেঘে ঢেকেছিল। মাঝে মাঝে কিছুটা চূড়া মাঝে মাঝে দেখা যাচ্ছিল, আবার কিছুক্ষণ পরেই মেঘে ঢেকে যাচ্ছিল। তাই আর বেশি নিইনি, একটা হাইপারল্যাপস নিয়েছি মেঘগুলো সরে যাওয়ার। আর এখন এই রাতের পাহাড়ি ভিউটা কিছুটা এরকম, আস্তে আস্তে সব লাইটগুলো জ্বলছে, পাহাড়গুলো চকচক করতে শুরু করছে। সবে তো 5টা বাজে, আর একটু রাত হোক তখন আরও সুন্দর ভালো দেখা যাবে। এখন আপাতত আমরা নিচে যাচ্ছি ইভিনিং স্ন্যাক্সটা করতে। আজকে তাড়াতাড়ি লাঞ্চ হয়ে গেছে বলে খিদেও পেয়ে গেছে, কারণ চা আর পকোড়া খেতে নিচে যাচ্ছি। ইভিনিং স্ন্যাক্সে দিয়েছে চা পকোড়া, যেটা প্রায় সব হোমস্টেতেই দিয়ে থাকে। খেতে বেশ ভালোই, তবে সাইজে খুবই ছোট, হয়তো তার জন্যই খুবই ক্রিস্পি হয়েছে। কিছুক্ষণ পর আমাদের আবারও দিয়ে গেল আর এক প্লেট পকোড়া। এবার বুঝলাম যে এইভাবে পকোড়া পরিবেশনের কারণ। সাইজে ছোট হলে পকোড়াগুলো ক্রিস্পি হয়, আর দুবারে সার্ভ করলে অল্প অল্প করে খাওয়া যায়, এবং তার সাথে পকোড়াগুলো গরমও থাকে। তাতে পেট ভরুক বা না ভরুক, মনটা ঠিক ভরে। এর সাথে দিয়েছে লিকার চা। চা বেশ ভালোই। এটা যে এখানকার লোকাল চা পাতা দিয়ে বানানো চা, এতে কোনো সন্দেহ নেই। বাইরে বেশ ভালোই ঠান্ডা পড়েছে। স্ন্যাক্সের পর বাকি সময়টা রুমেই কাটিয়ে দিলাম। রাত প্রায় 9টা বাজবে, ডিনার চলে এলো। বাইরে ঠান্ডা বলে টেবিলটা ঘরে ঢুকিয়ে নিলাম। দিয়েছে চিকেন কষা, রুটি, আলু ভাজা আর তার সাথে স্যালাড। খাবারের টেস্ট বেশ ভালোই, তবে চিকেনটা একটু বেশি রিচ করেছে। এছাড়া সবই ভালো। রুটিগুলো খুবই সুন্দর এবং নরম, অনেকটা নানের মতো হয়েছে রুটিগুলো। ফ্রেন্ডস, আমাদের ডিনার কমপ্লিট। ডিনার ওপরেই নিয়ে এসেছিলো,
এই বাইরে আর ঠান্ডার মধ্যে খাইনি, ঘরের ভেতরেই খেয়েছি। ডিনারটা মোটামুটি ভালোই ছিল, আলু ভাজা দিয়েছিল, চিকেনের ঝোল দিয়েছিল, চিকেনগুলো সফট ছিল, চিকেনটাও ভালো হয়েছিল। শুধু চিকেনটা একটু বেশি তেল দিয়ে রিচ করেছিল, সে অসুবিধা নেই, খুব ঝাল টাল দেয়নি, ভালো লেগেছে চিকেনটা মোটামুটি। আর রুটিগুলো একটু বেশি ভালো লেগেছে, কারণ রুটিগুলো খুব ভুল না হলে বেকিং সোডা বা বেকিং পাউডার দিয়ে সেই নান টাইপের করেছিল, শ্যাকাই কিন্তু নান টাইপের হয়েছিল, ভালো লাগলো। এবং ছোটো ছোটো গোল গোল খুব নরম রুটি, দারুণ লেগেছে। তো এখানকারও যথেষ্ট ভালো। এখানকার সুবিধা একটা যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে, এইখানে একটা বড় গ্যালারি সিস্টেম, গ্যালারি মতো আছে। এইখানটাই মানে দুপুরের লাঞ্চটা যেমন করলাম, পুরো দুপুরের পড়ন্ত রোদে দারুণ লাগলো এখানে লাঞ্চ করতে। এই গ্যালারিটাই বেশ অ্যাট্রাকটিভ এখানে। আর তাছাড়া এখন নাইট ভিউটা কিছুটা এরকম, এইদিকে প্রপার সিটি নেই বলে তেমনভাবে ওই আলো চকমক করছে বোঝা যাচ্ছে না, কিন্তু পাহাড়ে যে নর্মাল টুকটাক আলো থাকে সেগুলো যে চকচক করে সেটাই দেখা যাচ্ছে। সো ব্লগটা আপাতত রাখছি, আবার কালকে সকালে দেখা হচ্ছে। গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম ফিকেলেগাঁও। সো এখন ঘড়ি কাটায় ওই সকাল 6:40। অনেকক্ষণ আগেই উঠে পড়েছি, ভিডিওটা এখন স্টার্ট করলাম। শুধু অপেক্ষা করছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কি না। তা প্রথম দিন এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখলাম, ভাবতেও পারিনি সেকেন্ড দিন এসে এইভাবে কাঞ্চনজঙ্ঘা পুরো ঢেকে যাবে। এখন পুরো কুয়াশার মতো হয়ে গেছে। নিচে পাহাড়ের যে নিচগুলো, যেখান থেকে তিস্তা নদীটা দেখা যাচ্ছিল, কালকে দেখিয়েছিলাম, সেখানে পুরো পাহাড়ের নিচে মেঘ ওইদিকে বোঝাই যাচ্ছে, ওপরটাতেও কিছুটা মেঘ, মাঝখানটাতে হালকা একটা কুয়াশার লেয়ারের মতো। তাই এখন আর কাঞ্চনজঙ্ঘা ভালো করে মোটামুটি দেখাই যাচ্ছে না। ওই দেখো ওইখান দিয়ে তিস্তা নদীটা বয়েছে, কিন্তু ওখানে পুরো নিচটাই মেঘ চলে গেছে। আর চারদিকে যেন একটা কুয়াশাচ্ছন্ন চারদিকটা। এই মেঘগুলো চলে এসছে বলেই ওয়েদার এখন আবার খুবই খারাপ হয়ে গেছে। আর কাঞ্চনজঙ্ঘার কথা বলতে গেলে এখন কাঞ্চনজঙ্ঘা কিছুই দেখা যাচ্ছে না। এইখান থেকে হয়তো তোমরা একটু বুঝতে পারছো, আমি দেখো জুম করছি, কাঞ্চনজঙ্ঘার ডান দিকের একটা ছোট্ট পিক দেখা যাচ্ছে খুবই হালকাভাবে। এর বাঁ দিকেই রয়েছে মেইন পিকটা, কিন্তু সেটা আর ভিজিবল হচ্ছে না। ভাবতেও পারিনি কাফেরগাঁওতে প্রথম দিন এসে অত সুন্দর দেখার পরই সেকেন্ড দিন মানে এখানে ফিকেলেগাঁও আসার পর ওয়েদারটা এতটা হুট করে চেঞ্জ হয়ে যাবে। ফ্রেন্ডস, আমাদের দিয়ে দিয়েছে চা আর বিস্কুট সকালের, এখানে পিলারটার উপর রেখে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে চা খাচ্ছি। এখন ওয়েদারটা একটু ক্লিয়ার হচ্ছে, কাঞ্চনজঙ্ঘাকে হালকাভাবে বোঝা যাচ্ছে একটা হালকা কুয়াশার লেয়ার পড়ে গেছে। আজকে আমরা পেডং যাব এখান থেকে। চিয়ার্স কাঞ্চনজঙ্ঘা। আদা দিয়ে করেছে দারুণ। নিচে মেঘ চলে গেছে, ওইদিকে কাঞ্চনজঙ্ঘা বাহ অনেকটাই দেখা যাচ্ছে, কিন্তু আস্তে হালকা হালকা বোঝা যাচ্ছে। এইটুকুই যথেষ্ট, প্রথম দিন যা দেখেছি যথেষ্ট। মন একেবারে ভরে গেছে। এখানে প্রথমেই যখন সকালে উঠে আসবে, মোরগের যে আওয়াজ, মুরগি মোরগ ডাকছে, সেটার আওয়াজ সবার প্রথমে পাবে। তারপরেই শুনতে পাবে ঝিঝি পোকার আওয়াজ, তার সাথে নানা ভিন্ন পাখির ডাক এদিক দিয়ে ওদিক দিয়ে উড়ে যাচ্ছে। মানে এই নেচারে কনসেন্ট্রেট করলেই নানা পাখির ডাক শুনতে পারবে, খুব ভালো লাগছে। সকাল থেকে রোদটাও অতটা ক্লিয়ার ছিল না, এখন আস্তে আস্তে রোদটাও ক্লিয়ার হচ্ছে, মানে রোদ ভালো ঝলমল করছে। এই হোমস্টেটা বেশি ভালো লাগলো একটা কারণ, কাফেরগাঁওতে ওখানে যেখানে ছিলাম ওখানে প্রচুর তার ছিল, তাই জন্য কাঞ্চনজঙ্ঘার ভালো একটা শট নিতে আমার খুব অসুবিধা হয়েছে, সামনে প্রচুর তার। কিন্তু এইখানে একদম পুরো ক্লিয়ার, কিচ্ছু নেই, ডিরেক্ট কাঞ্চনজঙ্ঘা। তোমরা মানে ইজিলি ফটো নিতে পারবে কাঞ্চনজঙ্ঘার। এই জন্যই আমার এই হোমস্টেটা এই দিক থেকে স্পেশাল লেগেছে। দেখা যাক কুয়াশাটা আবার ভালো করে কেটে গেলে যদি ভালো করে দেখতে পারি, কারণ যতবারই দেখি না কেন বারবারই মনে হয় যে ইস আর একটু দেখলে ভালো হতো, আরেকটু দেখলে ভালো হতো। এটা যেহেতু মানে এটা ভালো লাগে আর কি, কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলে না মন ভালো হয়ে যায়। ফ্রেন্ডস, আমরা এখন বেরিয়েছি এই যে হোমস্টের ক্ষেত আছে, ক্ষেতে ঘুরতে। এই যে শাকগুলো দেখছো এইগুলোই হচ্ছে রাই শাক, যেটা গতকাল লাঞ্চে দিয়েছিল। এই বড় বড় পাতাগুলো, এগুলোকে কুচি করে রাই শাক, মানে রাই শাকটা তৈরি হয়। আর এই হচ্ছে ফুলঝাড়ু গাছ, দেখো মূলো হয়েছে, পরপর প্রচুর মূলো গাছ আছে। এইসবই ওরা চাষ করে এইগুলোই খেতে দেয় আমাদের। সর্ষে ফুল বা সর্ষে গাছ। সময় এখন ওই সকাল 8টা। এখন আস্তে আস্তে ওয়েদারটা অনেকটা ক্লিয়ার হচ্ছে, কাঞ্চনজঙ্ঘার ওপরের দিকটা মানে ওপরের পিকগুলো কিছুটা দেখা যাচ্ছে। আর এইদিকে মেঘগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে, ওইদিকের মেঘগুলো সরে যাচ্ছে।
রোদ উঠছে আস্তে আস্তে। সকালে যেমন এই দিকগুলো সব কুয়াশা ছিল, এখন সেই কুয়াশাটা কেটে গেছে এবং রোদ পড়েছে ওই দিকটায়। দেখো স্লিপিং বুদ্ধা। এখন আমাদের দিয়ে দিয়েছে ব্রেকফাস্ট, রয়েছে অমলেট, ছোলা মটর দিয়ে একটা তরকারি, গরম গরম লুচি আর তার সাথে স্যালাড। এই যে পুরি, অমলেট, তার সাথে একটু স্যালাড আর এই ছোলা আলুর তরকারি। লুচিগুলো লুচির মতো না, লুচিগুলো অনেকটা নানের মতো করেছে। খাবারের টেস্ট বেশ ভালো। একঘেয়েমি হয়ে গেছিল বলে গতকালই আমরা রিকোয়েস্ট করেছিলাম যদি আলুর বা স্কোয়াশের তরকারি ছাড়া অন্য কিছু করে দেয়া যায়, যেমন ছোলা মটরের তরকারি বা ওই রকম কিছু। আজকে সকালে এই ব্রেকফাস্ট পেয়ে খুবই খুশি হলাম যে আমাদের রিকোয়েস্টটা রাখা হয়েছিল। আরও খুশি লাগছে কারণ এখন এই ব্রেকফাস্ট খেতে খেতেই দেখতে পাচ্ছি শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা। সো ফ্রেন্ডস, সময় সকাল 9:30, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে আমরা বলেছিলাম, গতকালই বলে দিয়েছিলাম যে যদি আলু সবজি না করে ছোলার সবজি করে, মানে ছোলা মটর দিয়ে, ওটা করে দিয়েছিল, তার সাথে অমলেট। বেশ ভালো লাগলো, নর্মাল, বেশি রিচও না, ভালো লেগেছে। আর কাঞ্চনজঙ্ঘার অবস্থা কিছুটা এরকম, নিচটা মেঘে ঢেকে যাচ্ছে, ওপরের চূড়াগুলো কিছু কিছু দেখা যাচ্ছে। এখন আবার ঢেকে গেল, এই দিকটা আবার এখন দেখা যাচ্ছে। এই হয়, একবার ঢেকে যাবে একবার ইয়ে হবে। কিন্তু প্রথম দিন যা কাঞ্চনজঙ্ঘা দেখেছি, হেভি দেখেছি। আর শর্টগুলোও দারুণ এসছে, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি প্রত্যেকটা ভালো এসছে। আমাদের এই ফিকেলেগাঁও প্রায় ঘোরা শেষ। এবার আজকে আমরা যাচ্ছি ফিকেলেগাঁও থেকে পেডং। চলো এবার আজকে পেডং যাই। এবার যদি আবার ভালো ওয়েদার থাকে তাহলে পেডং থেকে আবার তোমাদের দেখাবো কাঞ্চনজঙ্ঘাকে। এখান থেকে অতটা ভালো দেখাতে পারলাম না, আমাদের গোছানো লাগেজ টাগেজ গোছানো হয়ে গেছে। এবার গাড়িতে তুলবো, নিয়ে সোজা বেরিয়ে যাবো পেডংয়ের পথে। গোল্ডেন অ্যাপেল হোমস্টে, ফিকেলেগাঁও। সো ফ্রেন্ডস, আমাদের ফিকেলেগাঁও ঘোরা কমপ্লিট। এবার আমরা এখন বেরিয়ে যাচ্ছি পেডংয়ের পথে। গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, ইঞ্জিনটা একটু গরম হোক, তারপর আমরা রওনা দেবো পেডংয়ের পথে। তো সবচেয়ে বড় হয় না। বলো থ্যাংক ইউ। ওয়েলকাম। ধন্যবাদ। উঠে পড়েছি গাড়িতে, এখন এবার রওনা দিলাম পেডংয়ের পথে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপরে আমরা পৌঁছে গিয়েছিলাম পেডং, যে গল্প থাকছে আগামী পর্বে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক ও ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। এইরকমই ট্রাভেল রিলেটেড ভিডিওস দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে আবার পরের পর্বে।